ড্রামার শুরুতেই আমরা চায়নার ব্যস্ত নগরী দেখতে পাই, যেখানে আমরা রেড কার থেকে একটি ছেলেকে নেমে আসতে দেখি, যাকে দেখে অনেক বেশি বিজি মনে হচ্ছিল। এটাই হলো আমাদের এই ড্রামার হিরো, আর ওর নাম হলো লি ইফেই। সে একটা কোম্পানির প্রজেক্ট লিডার। অন্যদিকে আমরা একটা বাসের দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদের ফিমেল লিডকে দেখানো হয়। বাসের এই ভিড়ের ভিতর থেকে সে অনেক কষ্ট করে বাইরে নেমে আসে। আমাদের এই ফিমেল লিডের নাম হলো চিয়ান ফেই, যাকে আমরা চিয়ান বলে ডাকবো। চিয়ান যাচ্ছিল মূলত একটা শপিং কমপ্লেক্সে, কিন্তু সেখানেই তার ধাক্কা লেগে যায় ইফেইয়ের সঙ্গে। ইফেই খুব অবাক হয়ে যায়, মেয়েটি এত দ্রুত দৌড়াচ্ছে কেন। তবে সে এসেছিল তার বয়ফ্রেন্ডের জন্য একটা স্যুট কিনতে। অন্যদিকে ইফেই একটা ব্যাগ কিনেছিল একজন মহিলার জন্য। তারপরে সে তার বন্ধুর সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করে। আর কিছুক্ষণ পরে আমরা চিয়ানকে দেখতে পাই, ও সেম রেস্টুরেন্টে এসেছিল ওর বেস্টির সঙ্গে দেখা করতে। আর এটাই হলো ওর বেস্টি, যার সঙ্গে ও বসে কথা বলছিল। তখন ওখানে ইফেও বসেছিল। যাই হোক, তখন ওর একটা কল আসে, সেখানে ওকে ডাকা হয় অফিসে। সেজন্য দ্রুত করে ও অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় ইফে চিয়ানের দিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা ফাং নামের একটা মহিলাকে দেখতে পাই, যে মূলত যে কোম্পানিতে চিয়ান কাজ করে ওই কোম্পানির একজন ডাইরেক্টর। তো সে মূলত এদের নিয়ে কাজটা করছিল। আজকে ইফেরও ওই কোম্পানিতে প্রজেক্ট লিডার হয়ে যাওয়ার কথা ছিল। 2টার সময় মিটিং শুরু হবে, কিন্তু ইফে এখনো পর্যন্ত ওখানে গিয়ে পৌঁছায়নি। ঠিক ওই কারণেই চিয়ানকে ডাকা হয়েছে। কিন্তু ইফে দ্রুত করে যেতে গিয়ে চিয়ান যে রুম থেকে দরজা খুলে বাইরে বের হতে যাচ্ছিল, সেখানে ওদের দুজনের ধাক্কা লেগে যায়। এতে দুজনে দুজনকে বলে ওঠে, তুমি। এরপরে আমরা দেখি যে অলরেডি 2টা বেজে গিয়েছে। সবাই ওয়েট করছে কখন ইফেই আসবে, কিন্তু ঠিক 2টা বাজার সাথে সাথে ইফেই চলে আসে আর সবার উদ্দেশ্যে একটা মিষ্টি হাসি দেয়। আর এই ছেলেটির নাম হলো রু হাও। এই ছেলেটিও ছোটখাটো একটা কোম্পানিতে কাজ করত, আর এটা হলো চিয়ানের বয়ফ্রেন্ড। তবে রু হাও যে কোম্পানিতে কাজ করত, ওই কোম্পানির যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের মেয়েকে দেখি সেই মেয়ে এসেছিল আবার রু হাও এর সঙ্গে কথা বলতে। চেয়ারম্যানের মেয়ে আবার রু হাওকে মনে মনে পছন্দ করে, আর সেজন্য রু হাওকে নিজেদের বড় একটা কোম্পানিতে জয়েন করার কথা বলে সিএফও হিসেবে। কিন্তু এই মুহূর্তে রু হাও এই বিষয়ে কিছু বলে না। তবে এটা ওর জন্য অনেক বড় একটা অপরচুনিটি, সেটাও বুঝতে পারে। আর এই লিয়াও মেয়েটা ওকে ইমপ্রেস করারও চেষ্টা করে। অন্যদিকে চিয়ানকে তার ডিরেক্টর ডেকে বলে যে তুমি এরপরে কি ভাববে চিন্তা করছো? তুমি তো ইকোনমিক্সে পড়া একজন ছাত্রী, খুবই ভালো রেজাল্ট তোমার। তুমি এখানে কেন পড়ে আছো? তুমি তোমার মেধাটাকে নষ্ট করছো, বরং অন্য কাজে সেটাকে লাগাতে পারো। কিন্তু চিয়ান বলে, আমি চিন্তা করেছি বিয়ে করে সংসারী হব, বাচ্চা কাচ্চা পালন করব, তারপরে চাকরি যেটা করছি সেটা করব, একটা সুখের সংসার হবে আমার। ফাং তখন বলে, কিন্তু বিয়ে শাদী এগুলো তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু তোমার ক্যারিয়ার সারা জীবন তোমার সাথে থাকবে। আজকে যেভাবে বিয়েটাকে ভাবছো, কাল নাও ভাবতে পারো। চিয়ান তখন ফাংকে বলে, কিন্তু সবাই তো একরকম নয়, আমি এরকম। আমি চাই সংসারী হতে, ভালোবাসার মানুষকে বিয়ে করতে। কিছুদিন পরে আমি বিয়েও করব সিদ্ধান্ত নিয়েছি। ফাং তখন বলে, ভেবে দেখো, কিন্তু এভাবে নিজের ট্যালেন্টটাকে অপচয় করো না। যাই হোক, তোমার জন্য শুভকামনা। এদিকে চিয়ান তার বাবার টাকা, তার টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে। এত দিন পরে তার একটা বাড়ির স্বপ্ন পূরণ হলো, আর এই বাড়িটা কিনতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, এরপরে সামনের একটা স্টেশনারি দোকানে এসে ওর আবার ইফের সঙ্গে দেখা হলে ইফেই বলে, তুমি আবার এখানে? চিয়ান বলে, হ্যাঁ আমি এখানে, তোমার মনে আছে? তোমার কারণে আমার ফোন পরে ডিসপ্লে ভেঙে গিয়েছিল, তাই তুমি আমার ফোনের ডিসপ্লে টাকা দিয়ে দাও। ইফেই বলে, হ্যাঁ, আমার কাছে এসেছে টাকা নিতে, পারবো না তোমাকে 1 টাকাও দিতে, বলে ও এখান থেকে চলে যায়। চিয়ানের তখন খুব রাগ হয়ে যায়। ও দ্রুত করে দরজা খুলতে গিয়ে ওর হাত থেকে ফোনটা আবারও পড়ে যায়। এবার ডিসপ্লে তো খণ্ড বিখণ্ড হয়ে যায়। চিয়ান বলে, যখন থেকে এই লোকটার সঙ্গে দেখা হয়েছে তখন থেকে একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে। অন্যদিকে আমরা আরও একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি মূলত ইফেই এর গার্লফ্রেন্ড। ইফেই মেয়েটির জন্য ওয়েট করছিল। ওই মেয়েটির নাম হচ্ছে লিলি। লিলি তার বসকে বিদায় জানাচ্ছিল। বিদায় জানানোর পরে ইফেই এর গাড়িতে এসে বসে। ইফেই তখন বলে সে কে। ওর বসের কথা বলে। যাই হোক, এদের ভিতরে সম্পর্কটা অনেকটা চিল টাইপের, মানে কেউ কারো পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করে না। তবে লিলি আবার একটু টাকা পয়সা বেশি পছন্দ করতো। যেমন লিলির খুব একটা অবসেশন ছিল ব্যাগের উপরে। সে কোনো ভালো ব্যাগ দেখলেই পাগল হয়ে যেত। আজকে যেখানে খেতে গিয়েছিল সেখানে একটা ব্যাগ দেখেও তো পাগল হয়ে যায়। আর ওই ব্যাগটা ছিল মূলত কোম্পানির চেয়ারম্যানের মেয়ের,
যেই চেয়ারম্যানের মেয়ে লিয়াও তার সাথে করে একটা জায়গায় ডিনারের জন্য নিয়ে এসেছে চিয়ানের বয়ফ্রেন্ডকে। ওদিকে চিয়ান তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তার যে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছে সেখানে আসতে বলছে, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তার আসতে লেট হবে। আজকে রুহাওয়ের জন্মদিন ছিল বিধায় চিয়ান এতটা এক্সাইটেড ছিল। অন্যদিকে রুহাও কি করছে, সে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে আলাদা করে ডিনারে গিয়েছে। এটা তো আর চিয়ান জানে না। যাই হোক, অন্যদিকে আমরা ইফেই আর লিলির ঘটনা দেখি, যেখানে ইফেই সব শাকসবজি টাইপের খাবার অর্ডার করেছিল। এতে তো লিলি রেগে যায়। আসলে লিলি আর ইফেই দুজন ছিল দুই মেরুর মানুষ, ওদের একদম বনিবনা ছিল না। এদিকে চিয়ান অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে ঘুমিয়ে পড়ে। তখন রুহাও এখানে আসে আর একটা চিরকুটে দেখতে পায় চিয়ান ওকে হ্যাপি বার্থডে জানিয়ে উইশ করে লিখে রেখেছে। কিন্তু একটু আগে ও যে লিয়াওয়ের সঙ্গে দেখা করে এসেছে, লিয়াও ওকে একটা ঘড়ি গিফট করেছে। সেই ঘড়িটাও হাত থেকে দ্রুত খুলে ফেলে। চিয়ান ঘুম ভেঙে যখন ওকে দেখে, ওকে জড়িয়ে ধরে আর ওকে হ্যাপি বার্থডে জানায় আর বলে আমাদের বাড়িটা কত সুন্দর হয়েছে বলো, আমি তো খুব খুশি হয়েছি, কত কাল পরে আমাদের একটা বাড়ি হলো। কিন্তু এসবের রুহাও খুব একটা খুশি নয়, বোঝাই যাচ্ছিল। রুহাও হুট করে ওর সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেয়, কারণ চিয়ান ওকে বলেছিল যে এখন তো বাড়ি হয়ে গিয়েছে, এবার আমরা বিয়েটা করি। আর এতেই রুহাও এর মাথা গরম হয়ে গিয়েছে। রুহাও ওকে বলে এখন বিয়ে করবো মানে? আমার অবস্থা তুমি দেখছো না, ক্রাইসিসে চলছি আমি, এরকম একটা অবস্থায় তুমি কিনা আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছ। এরকম যদি চলতে থাকে তাহলে তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করা আমার সম্ভব নয়। চিয়ান অনেকটা অবাক হয়ে যায়। সামান্য একটা কথাকে কেন্দ্র করে রুহাও ঠিক এভাবে কেন রিয়াক্ট করছে ও বুঝতে পারে না। আসলে মানুষ যখন ছেড়ে যাবার হয় তখন ঠিক ছোট ছোট বিষয় নিয়ে এভাবেই আর্গিউ করে। চিয়ান বলে তুমি একটু মাথা ঠান্ডা করো, আমার কথা বোঝার চেষ্টা করো, তোমার বাবা মাও তো এটাই চাই যাতে আমরা বিয়ে করে নিই, সেজন্যই তো আমি বিয়ে করতে চেয়েছি। কিন্তু এতে রুহাও আরও রেগে যায় আর বলে বরং এই বাড়িটাই আমাদের বিক্রি করে দেওয়া ভালো হবে। এই কথা শুনে চিয়ান বলে বাড়ি বিক্রি করব মানে? তোমার কি মনে নেই কিছুদিন আগেও আমরা বাড়ি ভাড়ার টাকা দিতে না পেরে মাঝরাতে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এখন কিনা তুমি এই বাড়িটা বিক্রি করতে চাইছো? রুহাও বলে এখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ বিধায় তোমাকে এই কথা বলছি। ঠিক আছে, তোমার সাথে আমার আর হবে না বলেও ওখান থেকে চলে আসে। এতে চিয়ানের মনটা খারাপ হয়ে যায়। ও যে বাড়িতে ভাড়া থাকতো সোজা সেখানে চলে যায়। পুরাতন একটা ফোনে ওর এই ফোনের সিম কার্ডটা লাগাই, কারণ এই ফোনটা তো অলরেডি ডিসপ্লে ভেঙে গিয়েছে। তারপরে ও অনেকগুলো মেসেজ করে রুহাওকে। ও রুহাওকে সরিও বলে আর বলে আজকের দিনে আমি তোমার সঙ্গে ঝামেলা করতে চাই না, আমি শুধু তোমার সাথে ভালো থাকতে চাই। কিন্তু রুহাও ওর মেসেজের কোনো রিপ্লাই করে না। এদিকে চিয়ানের আবার একটা অনেক ভালো ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ড রুহাওকে দেখে ফেলেছে ওই মেয়েটির সঙ্গে কথা বলতে। তাই ও সোজা রুহাওয়ের সঙ্গে এটা নিয়ে বোঝাপড়া করতে এলে রুহাও এর কোনো জবাব দেয় না। চিয়ানের ফ্রেন্ড আসলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে জগিং করছিল আর তখনই মূলত দেখে নিয়েছিল যে রুহাও চেয়ারম্যানের মেয়ের সঙ্গে ডেট করছে, একত্রে দাঁড়িয়ে আছে। তখনই তো ও ওদেরকে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ড ওকে আটকেছিল। আসলে রুহাও এবং চিয়ানের এই বান্ধবী দুজনেই একই অফিসে চাকরি করে। তো এখন ওর বান্ধবী খুব রেগে গিয়ে বলে তুমি চিয়ানের সঙ্গে ব্রেকআপ করে নিও, ওকে ঝুলিয়ে রাখবে না। অন্যদিকে লিলিকে দেখতে পায়, সে একটি দোকান দিয়ে হেঁটে যাচ্ছিল আর ঠিক তখনই ওর একটা ব্যাগের দিকে নজর পড়ে যায়। তো ও মনে হয় ব্যাগটা কিনেই নিয়েছিল। অন্যদিকে আমরা লিয়াওকে দেখতে পাই, সে একটা শপে নিয়ে এসেছিল রুহাওকে। রুহাওয়ের ওয়ালেটে সবসময় ওর আর ওর গার্লফ্রেন্ডের ছবি থাকতো, কিন্তু লিয়াও বলে এটা আর রাখার দরকার নেই বলে নতুন একটা ওয়ালেট কিনে দেয়। অন্যদিকে চিয়ান কিন্তু একটা কেক বানাচ্ছিল রুহাওয়ের জন্মদিন উপলক্ষে, আর অন্যদিকে রুহাও অন্য মেয়েকে নিয়ে শপিং করে বেড়াচ্ছিল। এসবের কোনোটাই চিয়ান জানে না। চিয়ানের কাছে ওর বান্ধবী ফোন দিয়ে বলেছিল যে রুহাও কিন্তু অন্য মেয়ের সঙ্গে ডেট করছে, কিন্তু চিয়ান সেটা বিশ্বাস করেনি। তবে চিয়ান আজকে যখন কেক নিয়ে রুহাওয়ের অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল তখনও দেখে ফেলেছিল ওই মেয়েটির সঙ্গে ওকে কথা বলতে, কিন্তু তারপরেও চিয়ান কোনো কিছু বলবে না সিদ্ধান্ত নেয়। চিয়ান ওর সামনে খুব হাসি মুখেই কথা বলে, কিন্তু রুহাও ইচ্ছা করেই ঝামেলা করতে চাইছিল। রুহাও বলে তুমি বলো কি বলতে চাও, এই ঘড়িটা ওই আমাকে দিয়েছে। তাছাড়া আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, তোমার সঙ্গে ব্রেকআপ করে দিতে চাই, কারণ তোমার সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। চিয়ান অনেক অবাক হয়ে যায়, রুহাও এসব কি বলছে? রুহাও আসলে ওই মেয়েটির জন্য এসব বলছে। ও নিজে নিজে চিৎকার দিয়ে বলতে থাকে হ্যাঁ ওই মেয়েটির জন্যই আমি এসব করছি, তাছাড়া আমি আমার পূর্বের চাকরিটিও ছেড়ে দিব আর ওই মেয়েটির অফিসে CFO হিসেবে জয়েন করব। চিয়ান খুবই অবাক হয়ে যায়, এতদিনের সম্পর্ক ঠিক এভাবে ভেঙে যাবে? কিন্তু চিয়ানের আজকে বলার আর কিছুই থাকে না, কারণ রুহাও অলরেডি ডিসাইড করেই নিয়েছে যে ওকে ছেড়ে যাবে। আর সেটাই হয়। চিয়ান অনেক কান্নাকাটি করতে থাকে, কোনো দোষ না থাকা সত্ত্বেও।
ওর ফ্রেন্ড তখন ওকে এসে বলে, আমি তোকে আগেই বলেছিলাম যে ও অন্য মেয়ের সঙ্গে ডেট করছে। যে কেক ও নিজে বানিয়ে নিয়ে এসেছিল সেই কেকই রাস্তার ধারে বসে বসে খেতে লাগে। এরপরে বাড়ির কাছে চলে এসে ও অনেক ড্রিঙ্ক করতে লাগে, কিন্তু বাড়ির ভিতরে না ঢুকেও বাহিরেই বসেছিল। তখন দুজন ছেলে এসে ওকে অনেক উত্ত্যক্ত করতে শুরু করে, ইভেন ওকে অন্যদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই রেড কারে করে ইফেই চলে আসে, সাথে করে নিয়ে আসে একটা বড় লাঠি। ওদের দুজনকে এমন মার দেয় যে ওরা তো ভয়ে এখান থেকে চলে যায়। ইফেই চিয়ানকে বলে, তোমার বাড়ি কোথায়, মানে তোমার রুমের ঠিকানা বলো। কিন্তু এখন তো চিয়ান কোনো হুঁশেই ছিল না। ইফেই কী করবে, ওকে গাড়ির ভিতরে তুলে নেয়, যেহেতু জানে না ওর বাড়ির ঠিকানা, আর সেজন্য ওকে গাড়ির ভিতরেই রেখে দেয়, কারণ চিয়ান এখনও একদম অচেতন ছিল। পরদিন সকালবেলা চিয়ানের যখন ঘুম ভাঙে, চিয়ান দেখে ও একটা গাড়ির ভিতরে শুয়ে আছে। ও অবাক হয়ে বলে, আমার কোনো কিছু চুরি হয়ে যায়নি তো? না, সমস্ত কিছুটা ঠিকই আছে। তাহলে আমাকে এখানে কে নিয়ে এসেছে, আর এটাই বা কার গাড়ি? কিন্তু ওর অফিসের সময় হয়ে গিয়েছিল বিধায় দ্রুত করে চুল ভেদে অফিসে চলে আসে। এই অফিসে শিন ইয়াও নামের একটি মেয়ে আছে, যে মেয়েটি আবার ওর চরম শত্রু। এই মেয়েটির চাচা আবার এই অফিসের অনেক বড় পদে আছে, তাই মেয়েটি সবসময় চিয়ানের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকে আর চিয়ানকে অপমান করার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই চিয়ানের সেই ফ্রেন্ডকে। এই ফ্রেন্ড তো আজকে অফিসে এসে আরও বেশি অপমান করছিল রুহাওকে, আর বলছিল তোর লজ্জা করে না? রুহাও অলরেডি এখানকার চাকরি ছেড়ে দিয়েছে বিধায় এই কোম্পানির যে চেয়ারম্যান ছিল সে বলে তোমরা দুজন বাইরে গিয়ে ঝগড়া করো, কারণ রুহাও আর এখানকার কোনো এমপ্লয়ি নেই। এতে সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ রুহাও বেশ মেধাবী ছিল আর এত ভালো একটা চাকরিও ছেড়ে দিল। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা ইফেকে দেখতে পাই। ইফের সঙ্গে চিয়ানের আবার অফিসে দেখা হয়ে গিয়েছিল। চিয়ানের যে ইফের সঙ্গে দেখা হয়ে যায়, ও ওর কাছে টাকা চায়। তখন আমরা একটা লোককে দেখি যে চশমা পরে এখানে এসেছিল, এবং সে একটু চশমার উপর দিয়ে চিয়ানের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটিকে একটু চোখে চোখে রাখতে হবে। এবং সে তার কোনো একটা সাগরেদকে এটা বলছিল যে ওই চিয়ানকে চোখে চোখে রাখবে। এদিকে চিয়ান ইফেইকে বলছিল, তুমি আমার ফোন ভেঙে দিয়েছো, তার জন্য টাকা দাও। আর আজকে এখানে ইফের একটা বন্ধুও বসেছিল, যার নাম জুন। জুন ওদের দুজনের কথা শুনে তো হা হয়ে যায়, কারণ দুজনেই দুজনের সঙ্গে অনেক ঝগড়া করছিল। চিয়ান একদিকে তো টাকা নেবে আর ইফে অন্যদিকে টাকা দিবে না। তখন মাঝখানে পড়ে জুন বলে, আচ্ছা আমার কাছে ক্যাশ টাকা আছে, আমি বরং চিয়ানকে টাকাটা দিয়ে দিচ্ছি, ইফাই না হয় পরে আমাকে দিয়ে দিবে। ইফাই তখন বলে, ঠিক আছে, টাকা তো পেয়ে গিয়েছো, আর যেন তোমার মুখ না দেখি। চিয়ান বলে, আমিও তোমার মুখ দেখতে চাই না। পরে সিন কাট হয়, আমরা দেখতে পাই লিলিকে, যে এসেছিল চিয়ানের বাড়িতে বাড়ি ভাড়া নিতে। আসলে চিয়ানের এই অ্যাপার্টমেন্টে যেহেতু দুটো আলাদা আলাদা ফ্ল্যাট আছে, সেজন্য চিয়ান এক অংশ ভাড়া দিতে চাইছে, কারণ ওর অনেক টাকা লোন আছে। এই লোন আগে ও আর ওর বয়ফ্রেন্ড দুজনে মিলে দিত, এখন ওকে একা একাই টানতে হবে, সেজন্যই মূলত ও এই বাড়িটা ভাড়া দিতে চাইছে। তখন লিলিকেই ও ভাড়াটিয়া হিসেবে নিয়ে আসে। লিলি এই বাড়িটা ভাড়া নিয়ে নেয়। অন্যদিকে আমরা জুনকে দেখি, সে একটা বারে এসেছিল, যেখানে চিয়ানের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে জুনের দেখা হয়। একটা মিল্কশেক খেয়ে তো জুনের অনেক ভালো লাগে, আর এই মেয়েটিকেও বেশ পছন্দ হয়ে যায়। তো এখান থেকে জুনের ভালো লাগাটা শুরু হয়ে যায় চিয়ানের বেস্টির উপরে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই একটা ছেলে, যে এসে ইফাইকে বলছিল, আরে তোর গার্লফ্রেন্ড এসব কিসব করছে, দেখ স্টোরি দিয়েছে একটা অন্য ছেলের সঙ্গে। এটা দেখে ইফাই তো অবাক। আসলে যে লোকটি ওর সঙ্গে কাজ করে বা ওর বস, সেই লোকটির সঙ্গেই লিলি আসলে একটা ছবি দিয়েছে। তো ইফের এতে কিছু যায় আসে না। এর পরের দিন আমরা চিয়ানকে দেখি। চিয়ান যখন ওর নিজের অন্য বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে এই বাড়িতে আসে, তখন ও ইফেইকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ইফেইও ওকে দেখে অবাক হয়ে দুজনেই চিৎকার করতে শুরু করে। ইফেই এখানে কেন এলো এটাই জিজ্ঞেস করে চিয়ান। ইফেই বলে, কারণ এই বাড়িটা তো আমি ভাড়া নিয়েছি। চিয়ান বলে, কিন্তু এই বাড়িটা তো আমি একটা মেয়ের কাছে ভাড়া দিয়েছিলাম, লিলির কাছে। তখন ইফেই বলে, কারণ সে আমার গার্লফ্রেন্ড। এরপরে লিলি এলে চিয়ান বলে, তুমি না বলেছিলে তুমি থাকবে, তোমার বয়ফ্রেন্ডকে কেন নিয়ে এসেছো? লিলি বলে, আমি তো তোমাকে বলিনি যে আমি একা থাকবো, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবো। চিয়ান বলে, না না, আমি একটা সিঙ্গেল মহিলা, আমি এখানে তোমাদের কাপলদের সাথে থাকতে পারবো না, তাই এই বাড়ি থেকে তোমরা চলে যাও। লিলি বলে, কিন্তু আমি তো অলরেডি তোমাকে টাকা দিয়ে দিয়েছি, আমি কোনোভাবেই এই বাড়ি থেকে এখন যাব না। তাছাড়া আমাদের তো একটা কন্ট্রাক্ট পেপারে সাইনও করা হয়ে গিয়েছে। কিন্তু ইফাইও বলতে থাকে, আমাদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমি চিয়ানের সঙ্গে এই বাড়িতে থাকবোই না। ওর সঙ্গে যতবার দেখা হয়েছে আমার কপালে কোনো না কোনো শনি ঘটেছে, তাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু লিলি কোনোভাবেই এই বাড়ি থেকে এখন চলে যাবে না, কারণ অন্য বাড়ি ভাড়া নেওয়ার মতো টাকা ওর কাছে নেই। যে টাকা ছিল সেই টাকা দিয়ে ও একটা ব্যাগ কিনে নিয়েছে। ইফাই এই কথাটা এখনো পর্যন্ত জানে না। ইফাই বলে, কি
তুমি টাকা দিয়ে ব্যাগ কিনে নিয়েছো? এরপরে লিলি সেই ব্যাগটা দেখালে ইফের তো প্রচণ্ড রাগ হয়ে যায় আর বলে, এত টাকা দিয়ে ব্যাগ কিনে নিয়েছো বলে ও ব্যাগটা ফেলেই দিতে যাচ্ছিল। তখন চিয়ান ওদের দুজনকে আটকায় আর বলে, দেখো তোমরা ঝামেলা করো না। এদিকে লিলি বলে, যেহেতু তুমি চাচ্ছ এই বাড়ি থেকে আমাদের বের করে দিতে, তাই আমি যে অ্যাডভান্স করেছি সেই টাকা ফেরত দাও। কিন্তু চিয়ানের কাছে সেই টাকাগুলোও ছিল না। চিয়ান ওই টাকাগুলো দিয়ে লোন পরিশোধ করার চেষ্টা করেছে। আসার জন্য চিয়ান বলে, যেহেতু আমি তোমাদের টাকা ফেরত দিতে পারছি না আর তোমাদের কাছেও এখন অন্য বাড়ি ভাড়া নেওয়ার মতো টাকা নেই, তাই যতদিন না আমি তোমাদের টাকা ফেরত দিতে পারছি আর তোমাদের কাছে টাকা হচ্ছে ততদিন তোমরা এখানেই থেকে যাও। আচ্ছা, তারপরে ওরা এখানেই থাকতে শুরু করে। কিন্তু ইফেই আর লিলি ছোট ছোট ব্যাপারে ঝগড়া হতে শুরু করে, যেমন খাবারের টেস্ট পর্যন্ত ওদের এক নয়। অন্যদিকে আমরা দেখি যে চিয়ান বিয়ের জন্য একটা ভেন্যু ঠিক করেছিল, সেখানে আগাম কিছু টাকাও দিয়ে গিয়েছিল বিয়ের জন্য। কিন্তু এখন যেহেতু ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ও এটা ক্যান্সেল করতে আসে আর টাকাগুলো ফেরত নিতে আসে। অন্তত 80% টাকা তো ফেরত ওকে দেওয়া উচিত। কিন্তু এই দোকানের মালিক জানায় যে না, তাকে কোনো টাকা ফেরত দেওয়া হবে না, কারণ এটা তাদের রুলসের ভিতরে নেই। তখন চিয়ানের অনেক পেটে ব্যথা হতে শুরু করে আর ওই পথ দিয়েই ইফেই যাচ্ছিল। ইফেই ওদের দুজনের কথোপকথন শুনে ফেলে। এরপরে যখন ওই লোকটি চলে যায় তখন ইফেই বলে, আর তোমার পেট ব্যথার নাটক করতে হবে না, কারণ ওই লোকটি অলরেডি চলে গিয়েছে। এটা বলে ইফাই এখান থেকে হাঁটা দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ইফাই আসলে বুঝতে পারে চিয়ান কোনো নাটক করছে না, বরং ওর আসলেই পেটে ব্যথা করছে। সেজন্য ইফাই একটা ক্যাব বুক করে ওকে নিয়ে সোজা একটা ফার্মেসির সামনে চলে আসে। চিয়ান বলে, আমি বাড়িতে গেলেই ঠিক হয়ে যাব। কিন্তু তার সত্ত্বেও ইফাই ওর জন্য অনেকগুলো ঔষধ নিয়ে আসে, পানি নিয়ে আসে, হট ব্যাগ নিয়ে আসে। আসলে এগুলো ওর একটা নৈতিক দায়িত্ব, তাই নয় কি? যাই হোক, এরপরে ওকে আবার নিয়ে, যেহেতু লিফট বন্ধ ছিল তাই সিঁড়ি দিয়ে উঠতে থাকে। উঠতে উঠতে অনেক ঝগড়াও করছিল ওরা, কিন্তু বাড়িতে ঘরের ভিতরে এসে দেখে যে ওদের পুরো বাড়িটা পানিতে ভেসে যাচ্ছে। লিলি আসলে একটা শপে চলে গিয়েছে, কিন্তু পানির ট্যাপটা বন্ধ করে দিয়ে যায়নি। ওরা দুজনে অনেক কষ্ট করে এই পানিগুলো মুছে যখন কেবল বসে, তখনই লিলি ফিরে আসে আর বলে, এখানে কি হয়েছে? লিলির মনে পড়ে ওর শপে যাওয়ার আগে হাত ধুতে গিয়েছিল, কিন্তু ট্যাপটা বন্ধ করেনি, কারণ তখন ইমার্জেন্সি একটা কল চলে এসেছিল আর ও পরে বন্ধ করতে ভুলে গিয়েছিল। এই জন্য লিলি সরিও বলে, কিন্তু ইফাই অনেক রেগে গিয়ে বলে, তোমার তো একটা কমন সেন্স পর্যন্ত নেই, একটা পানির ট্যাপ এভাবে ছেড়ে দিয়ে গিয়েছো। এতে লিলি অনেক রেগে গিয়ে বলে, সামান্য ছোট ছোট বিষয়ে তুমি সবসময় আমাকে ছোট করো, তোমার লজ্জা করে না? এতে চিয়ান বলে, তোমরা থামো, অলরেডি আমরা তো এটা পরিষ্কার করে নিয়েছি। কিন্তু লিলি রেগে মেগে এখান থেকে চলে যায়। ইফেরও খারাপ লাগে, তারপরে ও নিজের রুমে চলে যায়। পরদিন ইফে যখন ওর কাজের জন্য কোম্পানিতে আসে, তখন চিয়ানও কারোর সঙ্গে কথা বলতে বলতে কোম্পানির লিফটের ভিতরে ওঠে। ওর পিছনে ইফেই ছিল। ইফেই বলে, কি ব্যাপার, চিয়ান কি আমাকে চোখে দেখতে পাচ্ছে না নাকি? এভাবে একদম ভিতরে এসে দাঁড়াচ্ছে কেন? এটা বলে ও জোরে একটা হেক্সি দিলে চিয়ান সোজা বাহিরে চলে আসে। তারপরে দেখে ওর পিছনে ইফেই দাঁড়িয়েছিল। চিয়ান অবাক হয়ে বলে, এতক্ষণ ও আমার পিছনে দাঁড়িয়েছিল? যাই হোক, এখানে সিন কাট হয়ে যায়। আবার আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে চিয়ান ব্রেকফাস্ট বানাচ্ছিল। তবে এই সুঘ্রাণে ইফেই তো একদম ঘুমিয়ে আসছিল না। ও সোজা রুম থেকে উঠে এসেছে, বারবার খাবারের প্লেটের আশেপাশে ঘুরঘুর করছে। চিয়ানকে বলছে, কি বানাচ্ছ? কিন্তু চিয়ান এদিকে ভ্রুক্ষেপ না করে খাবার বানিয়ে নিজের জন্য কিছু খাবার নিয়ে আর কিছু প্লেটে রেখে দিয়ে গুছিয়ে ও একটা শপের উদ্দেশ্যে রওনা দেয় আর বলে, প্লেটের যে খাবারগুলো আছে তুমি চাইলে খেতে পারো, ওগুলো ফিনিশ করার দায়িত্ব তোমার, আর আমি একটা কাজে যাচ্ছি। কিন্তু ইফাই তখন একটু দাম দেখিয়ে আবার বলতে থাকে, খাবারগুলো তুমি বানিয়েছো, সবগুলো তুমিই নিয়ে যাও, এটা খাওয়ার দায়িত্ব আমাকে কেন দিয়ে যাচ্ছ? চিয়ান বলে, না খেলে ফেলে দিও। ইফাই তখন মনে মনে বলে, খাবার নষ্ট করব? এরপরে চিয়ান যেই চলে যায়, ইফাই প্লেটটা হাতে তুলে নেয় আর তারপরে তো গপ গপ করে খেতেও শুরু করে। ভাই, বুঝলাম না, একটা রুটির জন্য এত কেন লোল পড়ছে? যাই হোক, এদিকে চিয়ানকে দেখতে পায়, ও একটা দোকানে এসেছিল আর ওই দোকানেই মূলত লিলি ছিল। লিলি এই দোকানে মেবি কাজ করে নাকি মাঝে মাঝে আসে, জানি না। তবে লিলি এখানকার এই লোকটির সঙ্গেই মূলত একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। ওই লোকটি ওকে বলে, তোমার মতো মেয়ের ফ্যাশন সেন্স অনেক হাই, আর তোমার মতো মেয়েকে মিলান ফ্যাশন ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া উচিত। আমি তো চিন্তা করছি তোমাকেই নিয়ে যাব। লিলি বলে, সত্যি? লিলি তো একদম অবাক হয়ে যায়। আর এখন লিলি পুরোপুরি ইফেইকে ভুলেই গিয়েছিল। এখন ওর মন প্রাণ সব এই লোককে কেন্দ্র করেই। আর এই লোকটির যেহেতু অনেক টাকা পয়সাও আছে, আর লিলি মনে করে ইফেই গরিব মানুষ,
সেজন্য মূলত এই লোকটির কথায় ও আরও বেশি আবেগ আপ্লুত হয়ে যায় আর সে মিলানে যেতে রাজি হয়ে যায়। চিয়ান ওদের এই কথাগুলো শুনে ফেলে, কিন্তু চিয়ান আর আগ বাড়িয়ে কোনো কিছু বলে না, কারণ এসব লোকের ব্যক্তিগত ব্যাপার। এরপরে চিয়ান যখন অফিসে আসে তখন জানতে পারে যে এই মুহূর্তে চিয়ানকে একটা টিম থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু চিয়ান তো ভালো পারফরমেন্স করে, কেন এটা করা হলো তা কেউ বলতে পারে না। চিয়ান ওর সমস্ত জিনিসপত্র নিয়ে কোম্পানি থেকে বেরিয়ে আসে, কারণ ওর চাকরিটা চলে গিয়েছে। আসলে চিয়ানের এই চাকরিটা খাওয়ার পেছনে শিন ইয়াও দায়ী, ওর আঙ্কেলকে দিয়েই ওই এই কাজটি করিয়েছে। ইভেন ফাং যখন জানতে পারে চিয়ানের চাকরি চলে গিয়েছে, ফাং নিজেও অবাক হয়ে যায়। চিয়ানের মতো এত সুন্দর একটা মেয়ের চাকরি কীভাবে চলে যেতে পারে। সে জানে এটা শিন ইয়াও করেছে, কিন্তু সে শিন ইয়াওকেও কোনো কিছু বলতে পারে না, কারণ কোনো প্রমাণ নেই। এদিকে ইফাই যখন জানতে পারে চিয়ানের চাকরি চলে গিয়েছে, ইফাই অনেক অবাক হয়ে বলে ওর চাকরি কেন গেল। তখনই ওর একজন উপদেষ্টা এসে ওকে একটা ছবি দেখায় আর বলে, আপনারা চিয়ানের এই ছবিটা ভাইরাল হয়েছে, কেউ একটা লিক করে দিয়েছে। তখন ইফাই মনে করেছিল এটা ওর বাবা লিক করেছে। ওর বাবার কাছে আসে আর বলে, তুমি আমার পার্সোনাল লাইফে এভাবে কেন বাম হাত ঢুকাচ্ছ। ওর বাবা তখন বলে, তুমি অযথাই আমাকে ভুল বুঝছো, আমি কেন তোমার পার্সোনাল লাইফে হাত ঢোকাতে যাব। তখন ইফাই বুঝতে পারে যে অন্য কেউ ওদের ছবিটা তুলে ভাইরাল করেছে, কিন্তু কে এই কাজটি করেছে সেটাই ইফাই বুঝতে পারছে না। তবে কোন ছবিটা ভাইরাল হয়েছে সেটাও এখন আমরা দেখি না। যাই হোক, এরপরে আমরা লিলিকে দেখি। লিলি আবারও চিয়ানের অ্যাপার্টমেন্টে এসেছিল। লিলি বলে, আমি ভিতরে প্রবেশ করব না, কিন্তু চিয়ান তোমার কাছে আমি একটা আবদার করতে এসেছি। তুমি আমার হয়ে ইফাইকে একটু বলে দিও যে ওর সঙ্গে আমার আর যাচ্ছে না, তাই আমি ওর সঙ্গে ব্রেকআপ করছি। চিয়ান বলে, কি তুমি ওর সঙ্গে ব্রেকআপ কেন করছো। তখন লিলি বলে, তুমি কি এই ছবিটা দেখেছো। চিয়ান তখন ছবিটা দেখে বলে, এই ছবিটা কবেকার। আর তাছাড়া আমার সঙ্গে সত্যি ইফের কোনো সম্পর্ক নেই, আমাদের মাত্র 2-3 বার দেখা হয়েছে, তাছাড়া বাড়ি ভাড়া তো তুমিই নিয়েছিলে, এর জন্য প্লিজ তোমরা ব্রেকআপ করো না। এই কথা শুনে তখন লিলি বলে, আরে না, এই ছবিটা নিয়ে কোনো ঝামেলা না, ঝামেলাটা হচ্ছে এই ছবিতে তোমাদের দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখা যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এটা দেখে আমার কোনো ফিলিংস হয়নি, তার মানে ইফের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, সেটা আমি বুঝতে পেরেছি। আর সেজন্যই মূলত আমি ইফেইকে আর ঝুলিয়ে রাখতে চাই না, আর আমি ওর সঙ্গে ব্রেকআপ করে দিতে চাই। তবে ওর সামনে গিয়ে এই কথাটা বলার সাহস আমার নেই, ওর কাছে আমার পাসপোর্ট আছে, তুমি প্লিজ এই কথাটা ওকে জানিয়ে পাসপোর্টটা নিয়ে আমাকে দিও। এরপরে চিয়ান নিজের রুমে এসে বসে থাকে, ও চিন্তা করছে এই ছবিটা ইফের সঙ্গে কিভাবে কি ও বুঝতে পারছে না। ইফেই যখন অফিস থেকে ফিরে আসে, চিয়ান তখন মনে মনে ভাবে যে এই কথাগুলো ইফেইকে বলবে কিনা। তারপরে ও কিছু সংকোচ না করে ইফেইকে বলে, আচ্ছা তুমি কি কখনো কোনো লাল গাড়ি কিনেছিলে। এই কথা শুনে ইফেই বলে, লাল গাড়ি কই না তো। চিয়ান বলে, তাহলে কি কখনো কারো গাড়ি ভাড়া নিয়েছিলে বা কারো কাছ থেকে ধার নিয়েছিলে। ইফেই বলে, কই না তো। চিয়ান বলে, কই না তো, তাহলে এই ছবিটা কোথা থেকে এলো। এই যে লাল গাড়ির ভিতরে আমি বসে আছি আর তোমাকে দেখা যাচ্ছে, এই ছবিটা কে তুলেছে। আসলে সেদিন ও সিট বেল্ট বেঁধে দিতে গিয়েই মূলত ওর কাছাকাছি চলে গিয়েছিল ইফেই, আর তখন এই ক্লিকটা কেউ একটা করেছে। ইফেই বলে, এই ছবিটা তোমার কাছেও চলে এসেছে। চিয়ান বলে, আমার কাছেও চলে এসেছে মানে, তার মানে তুমি আগে থেকে জানতে এই ছবিটার ব্যাপারে, আর এখন আমাকে বলনি এই ছবিটা কিভাবে এলো, তুমি তুলেছো। আর দেখো মানুষ এসব নিয়ে কত কথা বলছে। ইফাই বলে, তুমি এসব বাদ দাও। চিয়ান বলে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো, আসলে লিলি এসেছিল, আর তুমি মন খারাপ করো না, আমি যেটা বলতে চলেছি সেটা হলো, লিলি বলেছে সে তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, ও তোমার সঙ্গে ব্রেকআপ করে দিতে চাইছে। ইফাই বলে, তার কারণ কি। চিয়ান বলে, কারণ তোমাদের নাকি টেস্ট আলাদা, তোমরা দুজন দুই মেরুর মানুষ, তাছাড়া তোমার সঙ্গে ওর বনিবানা হচ্ছে না, আর সেজন্যই ও তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। ইফের একটু হালকা মন খারাপ হয়। ইফেই বলে, আমি সবসময় কম্প্রোমাইজ করে চলেছি, সে কখনোই কিন্তু তার মাথা নত করেনি আমার সামনে, বরং আমি সবার আগে সরি বলেছি। চেন তখন বলে, ওসব বাদ দাও, তার আগে এটা বলো যে এই ছবিটা কোথা থেকে এলো। ইফেই তখন বলে, এই ছবিটা তুমি ডিলিট করে দাও তো, এটা আবার সেভ করে কেন রেখেছো। আমি জানি না বললাম তো, কোথা থেকে এলো আমি কিভাবে জানবো, আমাকেও তো দেখা যাচ্ছে। বলে ওর ফোনটা টানাটানি করতে গিয়ে দেখা যায় যে চিয়ান ইফের কাঁধের উপরেই পড়ে যায়। এরপরে দুজনের সিটকে আবার অনেক দূরে চলে যায়, এত দূরে চলে গিয়েছিল যে এখন মনে হচ্ছিল যে ট্রাকে যেমন লেখা থাকে 100 গজ দূরে থাকুন, ঠিক ওরকম। যাই হোক, ইফাই বলে দেয়, দেখো আমি সত্যিই জানি না। চেন বলে, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি মাফ করে দিলাম। এরপরে ইফে রুমের ভিতরে ঢোকে, আর লিলির যত স্মৃতি ছিল সেগুলো সব একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে ব্যাগটা ওর ঘরের সামনে রেখে দেয়। মূলত এটা চিয়ানের উদ্দেশ্যে রেখেছে, যাতে চিয়ান এটা লিলিকে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা দেখি লিলি আবার চিয়ানকে কল দেয় আর বলে,
তুমি কি পাসপোর্টটা নিতে পেরেছো? ওকে কি কিছু জানিয়েছো? চিয়ান তখন বলে, হ্যাঁ ওকে জানিয়েছি, কিন্তু ও তো রুম থেকে বেরই হচ্ছে না। ও শুধু একটা ব্যাগে তোমার জিনিসপত্র ওর দরজার সামনে রেখে দিয়েছে। ওর এখনো ঘুম ভাঙেনি। তুমি উপরে আসতে পারো, এসে ব্যাগটা নিয়ে যেতে পারো। লিলি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উপরে আসছি। যাতে ইফের ঘুম না ভাঙে সেজন্য চিয়ান খুব পা টিপে টিপে হাঁটছিল, কিন্তু অলরেডি ইফের ঘুম ভেঙে গিয়েছে। চিয়ান ইফেইকে বলে, তোমার আজকে অফিস নেই? ইফেই তখন বলে, না আজকে আমি ছুটি নিয়েছি। চিয়ান বলে, কি? এক্ষুনি লিলি উপরে আসবে, আর এখানে ঘুরঘুর করলে তো হবে না। এরপরে চিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। বলো ব্রেকফাস্টে কি কি খাবে? তুমি যাও যাও, তুমি আজকে অফিস ছুটি নিয়েছো, তুমি একটু বেশি করে ঘুমাও। এক্ষুনি রুমের ভিতরে ঢুকে যাও। চিয়ানের এইসব কথা শুনে ইফের তো মাথায় একদম পুরো, কি ব্যাপার রে ভাই, চিয়ান এরকম ব্যবহার কেন করছে? ও বলে, তোমার কি হয়েছে? তুমি কে? তুমি চিয়ান তো? চিয়ান বলে, আরে হ্যাঁ, তোমার তো সদ্য ব্রেকআপ হয়েছে, সেজন্য না হয় তোমাকে একটু রেঁধে রেঁধে খাওয়ালাম, যা তোমার একটু মন ভালো হয়। আসলে কিছুদিন আগে আমারও ব্রেকআপ হয়েছে, তো আমি জানি এটার কষ্ট কত। এই কথা শুনে এফআই বলে, আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু পছন্দ করি, তোমাকে নাম বলছি, সেগুলো তুমি তৈরি করো। এবার ওর তো রুমের ভিতরে চলে যায়, আর চিয়ান ওর ব্যাগগুলো নিয়ে বাহিরে আসে। কিন্তু বাহিরে আসার সাথে সাথে ইফেও সোজা বাহিরে চলে আসে, আর ওদের দুজনকে একসঙ্গে দেখে নেয়। আর এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। তো কেমন লাগছে এই ড্রামার গল্প? বেশ ফানি, তাই না? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে গল্পটা সামনে আরও ইন্টারেস্টিং হবে। তো যদি গল্পটা পুরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে। খোদা হাফেজ।